অনেক নামি দামি কোচিং এ ভর্তি হয়েছে। রংপুরে মমিন স্যারের সেমিনারটা করে আগামীকাল 3টায় মমিন স্যারের সেমিনার সকাল 10টায় 8টায় 11টায় 4টা ক্লাস আগামীকাল রংপুর মমিন স্যার দিনাজপুর আছে। এরকম সারা বাংলাদেশে আমাদের শাখা আছে, আমাদের কক্সবাজার, আমাদের সিলেট, আমাদের শাখা আছে হবিগঞ্জ, আমাদের শাখা আছে পটুয়াখালী, বরিশাল, খুলনা রয়্যালমোড়, খুলনা দৌলতপুর, ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বগুড়া, রংপুর এবং দিনাজপুর। আমাদের এই যে দেখেন কি লাগছে এখানে ওই রাখেন ready man আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কনসেপ্ট একাডেমির স্টুডিও থেকে। আমি খুরশেদ আলম। আমার সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডে লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, আমার সাথে কারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন এবং শুনতে পাচ্ছেন কিনা আমাকে। ভাই একটু কমেন্টটা দেখবেন। ওকে, শোনা যাচ্ছে? ওকে, সবাই দেখতেই পাচ্ছেন আমাদের আজকের আলোচনার বিষয় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2025। প্রায় দেড় বছর পরে বহুল কাঙ্ক্ষিত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আমাদের বর্তমানে যদি আমরা দেখি, আমাদের সরকারি বিভিন্ন গবেষণা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বেকারের সংখ্যা দাঁড়ায় প্রায় 25 লক্ষ। তো সুতরাং এই পরীক্ষাটিকে আমরা যারা এই সহকারী শিক্ষক নিয়োগ বা এই চাকরিকে যারা আমরা একটু ছোটভাবে দেখি, এখন সেটা দেখার কোনো অবকাশই নেই। ঠিক আছে, এটা নিয়ে বেশ কিছু পরিবর্তন আসছে। তো সুতরাং যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, এখানে আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। ওকে ফাইন, আসেন লক্ষ্য করেন আমাদের আজকের আলোচনার বিষয় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2025। ওকে, এই সার্কুলারটি আজকেই প্রকাশিত হয়েছে। এই সার্কুলার দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়ে এসেছি। এই পরীক্ষাটি হচ্ছে দুটি ধাপে। গত যেই পরীক্ষাটি হয়েছিল সেটি 4টি ধাপে হয়েছে বা 4টি গ্রুপে হয়েছে, তবে এই পরীক্ষাটি হচ্ছে দুটি ধাপে। প্রথম ধাপে ইতিমধ্যে সার্কুলার প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন। তো এই যে প্রথম যে ধাপ, এই ধাপে আমাদের যে 8টি বিভাগ আছে, সে 8টি বিভাগের 2টি বিভাগ ব্যতীত, অর্থাৎ ঢাকা আর চট্টগ্রাম বিভাগ ব্যতীত বাকি যে 6টি বিভাগ আছে, এই 6টি বিভাগের প্রথম ধাপের যে সার্কুলার, সেই সার্কুলারটি প্রকাশ হয়েছে। এই সার্কুলার বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে বলা আছে 6 নভেম্বর, কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়ে গেছে অলরেডি। এখানে আপনারা আবেদন করতে পারবেন 8 নভেম্বর থেকে, অর্থাৎ 8 নভেম্বর থেকে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 21 নভেম্বর।
লক্ষ্য করেন 8 নভেম্বর থেকে 21 নভেম্বর আপনারা এখানে সময় পাচ্ছেন মোটের ওপরে 14 দিন। 14 দিন সময় পাচ্ছেন। ওকে, 14 দিন সময় পাচ্ছেন। তবে সার্কুলারটি যেহেতু হয়ে গেছে, পরীক্ষার জন্য খুব বেশি সময় পাবেন না, হাতে থাকবে বড় জোর 2 মাস। অর্থাৎ এই 2 মাসের মধ্যে আমরা আশা করি সবকিছু যদি ঠিকঠাক থাকে, নিয়ন্ত্রণের মধ্যে থাকে, পরিবেশ যদি সুস্থ থাকে, অবশ্যই এই পরীক্ষাটিতে আপনি 2 মাসের অধিক সময় পাবেন না, ঠিক আছে, বা 3 মাসের অধিক সময় পাবেন না। যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। ওকে, এবার আসেন এই যে শূন্য পদ, এই শূন্য পদের সংখ্যা কত? এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 10,219টি। 10,219টি, 6টি বিভাগে 10,219টি। আর দ্বিতীয় ধাপে যেটা বলা আছে, দ্বিতীয় ধাপে পরীক্ষা মানে সার্কুলারটা হবে, সেটা হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম। এখানে ঢাকা ও চট্টগ্রামের যারা আছেন, যে সকল প্রার্থী আছেন, তাদের এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 4,166টি। 4,166টি এখানে শূন্য পদ। আচ্ছা, এখন যে ব্যাপারটি বলছি লক্ষ্য করেন, দুটি ধাপে পরীক্ষা হবে। তো দুটি ধাপের মধ্যে এখানে পদ সংখ্যা আছে 10,219টি। এই 10,219টির মধ্যে এখন কোন বিভাগে কতটি পদ শূন্য পদ, কোন জেলাতে কতটি বা কোন উপজেলাতে কতটি, অর্থাৎ জেলা এবং উপজেলা, জেলা উপজেলাতে পদ সংখ্যা মানে শূন্য পদ, এটা আমরা পূর্ণাঙ্গ সার্কুলারেই জানতে পারবো কতটি শূন্য পদ আছে। অর্থাৎ আপনার যে উপজেলা, আপনি যেই উপজেলাতে বসবাস করছেন, সেই উপজেলাতে শূন্য পদ কতটি আছে এটি পূর্ণাঙ্গ সার্কুলারেই জানা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি জানতে পারবেন পূর্ণাঙ্গ সার্কুলারে যে আপনার উপজেলায় বা জেলায় কতটি শূন্য পদ আছে, এবং এটা উপজেলা কেন্দ্রিক ভ্যারি করবে। অর্থাৎ কোন উপজেলাতে কতটি সিট আছে বা উপজেলা কেন্দ্রিক এটা রেজাল্ট হয়। তো যাই হোক, আমরা একটু সামনে আগাই। লক্ষ্য করেন, যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের জন্য। আচ্ছা, এরপরে আসেন, লক্ষ্য করেন এরপরে লক্ষ্য করেন আমাদের এই জায়গাতে তুলনামূলক পার্থক্য, অর্থাৎ এই তুলনামূলক পার্থক্যটা কিসের আমি বলছি। লক্ষ্য করেন, এখানে আমি একটি তুলনামূলক পার্থক্যের কথা বলছি। এই তুলনামূলক হচ্ছে বিগত যে পরীক্ষা হয়েছে, অর্থাৎ বিগত বছরগুলোতে প্রাইমারিতে যে শিক্ষক নিয়োগে যেই প্যাটার্নে পরীক্ষা হয়েছে এবং আসন্ন যে প্রাইমারি শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ আছে, এই দুটাতে যেই প্যাটার্নে পরীক্ষা হবে তার একটি তুলনামূলক বড় পার্থক্য লক্ষ্য করা যায়। প্রথম যে পার্থক্য, সেই পার্থক্য হচ্ছে কোটা। এই কোটা বিষয়ে আমরা পুরনো যে পদ্ধতিটা ছিল সেটাতে আমরা দেখেছি যেখানে 60% নারী কোটা ছিল, এবং এই 60% নারী কোটা সহ প্রায় 80%-এর অধিক কোটায়, মানে এই 60% সহ 80%-এর অধিক কোটায় এখানে নিয়োগ পেত, কোটায়। তো দেখা যেত অনেক ভালো ফলাফল করেও মেধাবীরা এইখানে আসতে পারতো না, অর্থাৎ এই জায়গাতে আসাটা বেশ কষ্টসাধ্য ছিল, ঠিক আছে, এই কোটা সিস্টেমের কারণে। তো পরবর্তীতে যাই হোক লক্ষ্য করেন এই কোটার বর্তমান যে সুরা হয়েছে, সেই সুরাতে আমাদের যে 100টি মনে করেন সিট, এই 100টি সিটের মধ্যে অর্থাৎ শতভাগ মেধা এখানে আসছে না, এখানে মুক্তিযুদ্ধ থাকছে, মুক্তিযোদ্ধা কোটা থাকছে 5%। এখানে প্রতিবন্ধী কোটা থাকছে 1%। এখানে উপজাতি কোটা এখানে আছে 1%। আচ্ছা, মোট এখানে কোটা থাকছে 7%। এই 7% যদি কোটা যায় তাহলে বাকি মেধায় যাচ্ছে, মেধায় কত পার্সেন্ট? 93%। আচ্ছা, 93% যাচ্ছে মেধায়, ঠিক আছে, মেধায় যাচ্ছে 93%। তো এখন কথা হলো, না না না, অ্যাপিয়ার দিয়ে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন
এই জায়গাতে লক্ষ্য করেন, মেধায় যাচ্ছে 93% কোটা। এখন কথা হলো, এই জায়গাতে একটা কিন্তু থেকে যায়, একটা কথা থেকে যায়। সেই কথাটা কি লক্ষ্য করেন, বলা হচ্ছে উল্লেখ আছে এখানে, উল্লেখ্য কি, উল্লেখ্য হচ্ছে বিজ্ঞান কোটা, বিজ্ঞান কোটা তথা বিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে 20% থাকবে, 20%। এখন কথা হলো 20%টা কিভাবে, লক্ষ্য করেন, এই যে 93% যেখানে মেধা, এই 93%-এর মধ্যে, অর্থাৎ এই 93-এর 20%, সরি 93-এর 20%। এখন আপনি এটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে কত হয়, ঠিক আছে? 93-এর মধ্যে 20% বিজ্ঞান কোটা থাকবে। এখন দেখেন, বর্তমান সরকার মনে করছেন, আমাদের বর্তমান বাংলাদেশ সরকার মনে করছেন যে এই প্রাইমারি যে শিক্ষার্থীরা আছে বা এই পেশায় বিজ্ঞানের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে একটা কি বলা যায়, এটা একটা চমক বা কিছু একটা বলা যায়, যে আমাদের আগামী প্রজন্মকে যেন বিজ্ঞান মনস্ক আধুনিক চেতনার মানুষ হিসেবে তৈরি করতে পারে, এই জন্য সেখানে 20% বিজ্ঞান কোটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দেখেন, আমি একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে, এই জায়গাতে যে 93টা সিট আছে, 93টা মেধার যে সিট আছে, আচ্ছা এই মেধায় 93টা আছে, এখানে কি বিজ্ঞানের শিক্ষার্থীরা কি 20% আসতে পারে না? 20% না, 20%-এর অধিক আসে। বিজ্ঞানের শিক্ষার্থীরা 20% না, 20%-এর অধিক আসে। আসলে এই জায়গাতে 20% এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো ফ্যাক্টই না। কথা বুঝেছেন? মানে 20% এটা কোনো ফ্যাক্ট না। আসলে এটাকে আমরা যেভাবে দেখছি ব্যাপারটা এরকম না। 93-এর মধ্যে 20% থাকবে। এই 93 যে বাকি যে মেধাই থাকছে, এই মেধাতেই 20% শিক্ষার্থী, বিজ্ঞানের 20% শিক্ষার্থী এখানে থাকতেই হবে। অর্থাৎ মনে করেন 100 জন বা মনে করেন 20, আচ্ছা 93 জন, 93 জনের 20% এখন কত হতে পারে? 20-এর কম, হয়তো বা 19 বা 18 এরকম হবে। অর্থাৎ এই 19 জন বিজ্ঞানের শিক্ষার্থী থাকবেই, থাকতেই হবে। এখন আপনি বলেন তো, এই 93%-এ এই 93 জন মেধাবী যে শিক্ষার্থী আসছেন, এই 93 জন কি সবাই মানবিকের শিক্ষার্থী? সবাই মানবিকের শিক্ষার্থী না, সবাই মানবিকের শিক্ষার্থী না। এখানে দেখবেন বিজ্ঞানের শিক্ষার্থীরা বেশি ভালো করে, বিজ্ঞানের যারা শিক্ষার্থী আছে তারাই কিন্তু বেশি চাকরি ক্ষেত্রে বেশ এগিয়ে। আপনি দেখেন বিভিন্ন সেক্টরের দিকে আপনি তাকান, দেখবেন সেখানে বিজ্ঞানের শিক্ষার্থীরা এগিয়ে। তো বিজ্ঞানের শিক্ষার্থী তো এখানে 20% না, 20%-এর অধিক আছে, অধিক আছে। আসলে এই 20% কোনো ফ্যাক্ট না, আমরা আসলে এটাকে অন্যভাবে দেখছি। ব্যাপারটা হচ্ছে এটাই, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এবার আসেন কোটার বিষয়টা গেল। এবার যে ব্যাপারটা আছে, অর্থাৎ এখানে 93% যেটা বলছে, এই 93% মেধাই থাকবে, মেধাই থাকবে। এই মেধার মধ্যে 20% বলা হচ্ছে, আসলে এটা 20% না, আপনি 20%-এর বেশিও থাকতে পারে। হুম, মানে মিনিমাম বলা হয়েছে 20%। 20% মানে বিজ্ঞানের শিক্ষার্থীরা কি এতটা মানে এতটা দুর্বল না? তাদেরকে দুর্বল ভাবার কিছু নাই, তারাই জব সেক্টরে ভালো করছে। সুতরাং তারা এখানে 20%-এর অধিক আছে, বরং এখানে মানবিকের শিক্ষার্থীরা কম আছে, ঠিক আছে? আচ্ছা, আসেন পরবর্তী যে ব্যাপারটা বলছি, এটা হচ্ছে গ্রেড পরিবর্তন। এটা সবচাইতে মানে আহ এই জায়গাতে হট একটা বিষয়, হট টপিক বলা যায়। এই গ্রেড পরিবর্তনটা সবচেয়ে আলোচনার বিষয়। দেখেন, লক্ষ্য করেন, প্রাইমারিতে গভর্নমেন্ট বেশ কিছু আমূল পরিবর্তন নিয়ে এসেছেন, বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছেন, গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো নিয়ে এসেছেন। যেমন আপনি দেখেন প্রধান শিক্ষক, এই প্রধান শিক্ষকের যেই প্রাইমারির যে প্রধান শিক্ষক, তার বেতন হচ্ছে এখন, তার গ্রেড হচ্ছে 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড, ঠিক আছে? এই 10ম গ্রেডে লক্ষ্য করেন, এই 10ম গ্রেডে এটা সরকার প্রজ্ঞাপন জারি করেছেন। বর্তমান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের গ্রেড হচ্ছে 10ম গ্রেড। এরপরে দেখেন, আপনারা যারা সহকারী শিক্ষক হিসেবে এই জায়গাতে আসবেন, এই সেক্টরে আসবেন, তাদেরকে প্রথমে আসতে হবে এখানে বেশ একটু সরকারি, মানে এখানে বেশ একটি গতিশীলতা এসেছে। মানে আমাদের যেই প্রাথমিক যে শিক্ষক নিয়োগ, কর্মের ক্ষেত্রে বেশ গতিশীলতা এসেছে, কর্মের মধ্যে একটু ভিন্নতা এসেছে। কেমন ভিন্নতা? দেখেন, আপনি এখানে নিয়োগ পাচ্ছেন সহকারী শিক্ষক হিসেবে, সহকারী শিক্ষক। এই সহকারী শিক্ষক থেকে আপনি পদোন্নতি পেয়ে হবেন কি, আপনি শিক্ষক হবেন, শিক্ষক হবেন। সহকারী শিক্ষক থেকে আপনি পদোন্নতি পেয়ে শিক্ষক হবেন।
এরপরে আপনি কি হবেন? সহকারী প্রধান শিক্ষক। সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক। এই সহকারী প্রধান শিক্ষক থেকে আপনি পদোন্নতি পেয়ে হবেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক অর্থাৎ আপনার পেশায় বৈচিত্র্য, মানে বৈচিত্র্য এসেছে। আপনার পেশায় এখন বৈচিত্র্য এসেছে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো এই যে পদোন্নতি, এই পদোন্নতিটা কি হবে এর সংক্রান্ত একটি সরকার নীতিমালা প্রণয়ন করছেন। নীতিমালা প্রণয়ন করছেন, যেটা আমরা সহজেই দ্রুতই পেয়ে যাব। অর্থাৎ সহকারী শিক্ষক হিসেবে একজন চাকরি প্রার্থী বা একজন শিক্ষক যখন যোগদান করবেন, তিনি এই ধারাবাহিকভাবে ধাপে ধাপে সহকারী শিক্ষক থেকে শিক্ষক হতে পারবেন। আর এই শিক্ষক থেকে তিনি সহকারী প্রধান শিক্ষক হবেন, এরপরে প্রধান শিক্ষক। বর্তমানে সহকারী শিক্ষক এই পদটি আছে 13 গ্রেডে, 13তম গ্রেড। এই গ্রেডটি 11তে আসার প্রসেসিং চলছে বা প্রক্রিয়াধীন আছে, বা এটা 11তে আসতে পারে। 11তে আসার একটা সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা রয়েছে। আমি সম্ভাবনাই বলছি, সম্ভাবনা রয়েছে 11তে আসার। আচ্ছা, এখন দেখেন এই যে এই জায়গাতে বেতন কাঠামোর আরেকটা বিষয় আছে। বেতন কাঠামোটা কি? বর্তমানে আগামী অর্থ বছরে, অর্থাৎ অর্থ বছর না, এটা বলা যায় আগামী 26 সালের মধ্যে যে পে স্কেলটা আছে, এই পে স্কেলে একটি পরিবর্তন আসছে। অর্থাৎ এখানে বর্তমান বেতনের 70 বা 80% বা 100%ও আর কি বৃদ্ধি হতে পারে। অর্থাৎ বেতন ডাবলও হতে পারে বা প্রায় কাছাকাছিও যেতে পারে। অর্থাৎ বেতন কাঠামোতে বেশ পরিবর্তন আসছে। অর্থাৎ আপনার যে স্কেল, পে স্কেল বা বেসিক, এই বেসিকটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে? বা ডাবল না হলেও কাছাকাছি হবে, অনেক বৃদ্ধি পাবে। তো এই যে এই নানাবিধ কারণে আমি এই সহকারী শিক্ষক এইটাকে আমি কখনোই ছোট হিসেবে দেখছি না, ঠিক আছে? বর্তমানে বেকারের সংখ্যা এবং কোটা পদ্ধতি উঠে গেছে, এই নানাবিধ কারণে এই জায়গাটা, প্রশ্নটা অবশ্যই সহজ হবে না, কঠিনই হবে। এখানে মূল্যায়নটা হবে অনেক মানে তীক্ষ্ণ ভাবে, যেহেতু এই জায়গাতে কোনো লিখিত থাকছে না, লিখিত থাকছে না, শুধু কি এমসিকিউ, এমসিকিউ দিয়ে এখানে এমসিকিউ ভাইবা দিয়ে চাকরিটা পাওয়া যাচ্ছে। সুতরাং চাকরির ক্ষেত্রে যেহেতু এখানে পাওয়ার ক্ষেত্রে সহজ, ব্যাপারটা সহজ, ঠিক তেমনি এই পরীক্ষা সিস্টেমটা অবশ্যই অনেক অনেক আগের চেয়ে কঠিন হবে, ঠিক আছে? এখানে প্রতিযোগী বেশি, এখানে কম্পিটিশন যেহেতু বেশি, সুতরাং এখানে সবকিছু প্রশ্নের ধরনটা বেশ কঠিন এবং জটিল হবে, ঠিক আছে? সুতরাং আপনাকে সেভাবেই ব্যাপারটাকে দেখতে হবে। ওকে, এরপরে আসেন, লক্ষ্য করেন, আপনি ভাই বুঝলেন না, আমি বিজ্ঞান কথা বলেছি। এই 93% যে মেধায় আসবে তাদের মধ্যে শতকরা 20% বিজ্ঞানের শিক্ষার্থীরা থাকতে হবে। এখন কথা হচ্ছে এই 93 এর মধ্যে কি 20% বিজ্ঞানের মানুষ কি নাই? বিজ্ঞানের মানুষ কি চাকরি পায় না? আরে ভাই, আমি মানবিকের স্টুডেন্ট চাইতে বিজ্ঞানের স্টুডেন্টরা বেশি পড়াশোনা করে, আপনি জানেন? এবং চাকরি ক্ষেত্রে তারা অনেক এগিয়ে, আপনি জানেন? এখানে তো অনায়াসে তো 20% এর বেশি থাকে, 20% এর কম থাকে না, বরং বেশি থাকে। আপনি এটা নিয়ে কেন পড়ে আছেন? এখানে 93% মেধা আসছে, এটাই সবচেয়ে বড় ফ্যাক্ট, আপনি ওটা নিয়ে কেন পড়ে আছেন? বিজ্ঞান 20%, এখানে বিজ্ঞানের শিক্ষার্থীরা কি চাকরি পায় না? অবশ্যই চাকরি পায়, এবং তারা বেশি পাচ্ছে, তারা অনেক এগিয়ে আছে, আপনার আমার চেয়ে অনেক এগিয়ে আছে। আপনি এটা বুঝছেন না কেন? আপনি আপনার কথার ধরন দেখে মনে হচ্ছে আপনি বিজ্ঞানের শিক্ষার্থীকে আপনি মানুষই মনে করছেন না, মনে হচ্ছে তাদেরকে ফ্রি ফ্রি চাকরি দেওয়া হচ্ছে। ব্যাপারটা এরকম না, বিষয়টা বুঝেন, বুঝতে হবে তো, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরপরে আসেন, লক্ষ্য করেন যে ব্যাপারটা বলছি, পরের যে বিষয়টা, পরীক্ষা কেন্দ্র কেন্দ্রীকরণ। অর্থাৎ আমাদের আগের যে পরীক্ষার কেন্দ্রটা ছিল, মানে পরীক্ষার যে সেন্টার, এই সেন্টারটা বিকেন্দ্রীকরণ ছিল। অর্থাৎ বিভিন্ন জায়গায় পরীক্ষা নেওয়া হতো, বিভিন্ন জায়গা বলতে বিভাগীয় শহর, বিভাগীয় শহর, বিভাগীয় শহর ও কিছু নির্দিষ্ট জেলা শহরে, জেলা শহরে। দেখেন আমি কিছু পরিবর্তন দেখাচ্ছি আপনাকে, এখানে কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে, সেই বিষয়টা আপনাকে আমি
আলোচনা করছি বা বিষয়টা আপনাকে বলছি। দেখেন, এই পরীক্ষার কেন্দ্র কেন্দ্রীকরণ যেখানে বলছি বিভাগীয় শহর ও কিছু নির্দিষ্ট জেলা শহরে পরীক্ষা দেওয়া হতো। এই জেলা শহর ছিল 17 থেকে 20টি জেলা শহর ছিল। এই জেলা শহরে এই পরীক্ষাগুলো নেওয়া হতো। কিন্তু বর্তমানে একটা বিষয় লক্ষ্য করা গেছে, আপনারা দেখেছেন যে এই নিয়োগ পরীক্ষাগুলোতে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। এই জটিলতাগুলোর মধ্যে দেখবেন সবচেয়ে বেশি হয় দুর্নীতি। কেমন? যেমন এখানে পাচ্ছেন আপনারা ডিভাইস পার্টি পাচ্ছেন, তারপরে পাচ্ছেন বিশেষ করে পক্সি পার্টি, তারপরে আপনি পাচ্ছেন কি এই জায়গাতে বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী। বুঝে নেন এই প্রভাবশালী গোষ্ঠী কারা? এরা প্রশাসনের ছত্রছায়া বা প্রশাসনকে নিজের আয়ত্তে নিয়ে এসে প্রচ্ছন্নভাবে একটা বলয় তৈরি করে। এই বলয়ের মধ্য দিয়ে এই জায়গাতে প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি, নানাবিধ ঘটনা এই জায়গায় ঘটে। এই জায়গা থেকে সরকার আর কি গভর্নমেন্ট এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই পরীক্ষার সেন্টারকে নিয়ে চলে গেছেন একটা জায়গায়, সেটা হচ্ছে ঢাকায়। এখন পরীক্ষাটা হবে ঢাকায়। এই ঢাকায় পরীক্ষা হবে কেন? দেখেন, লক্ষ্য করেন, ঢাকাতে ওদের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না ব্যাপারটা এরকম না, হচ্ছে। কিন্তু ঢাকায় বিষয়টা কেমন হয়েছে, ঢাকায় সেখানে প্রশাসন বেশ তৎপর আছে, মিডিয়া সেখানে অনেক সক্রিয়, তারপরে সেখানে যেই সচেতন যে নাগরিকরা আছে তারা বেশ এদিকে নজরদারি করেন। এই সকল নানাবিধ কারণে সেখানে এই দুর্নীতিগুলো বা এই ধরনের কাজগুলো ঘটার ক্ষেত্রে এটাকে প্রতিহত করা সম্ভব। যে কারণে সরকার একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সেটি হচ্ছে এই পরীক্ষাকে নিয়ে গেছেন ঢাকায়, অর্থাৎ কেন্দ্রীকরণ করেছেন, রাজধানী কেন্দ্রিক নিয়ে গেছেন। তো এখানে একটু সাধারণ জব পরীক্ষার্থীদের জন্য একটু কষ্টকর হলেও এটা মনে হয় আমাদের জন্য ভালোই হয়েছে। আচ্ছা, আপনারা দেখে থাকবেন বিভিন্ন চাকরি পরীক্ষায় এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরপরে আসেন, লক্ষ্য করেন 4 নম্বর যে বিষয় সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি। দেখেন, পরীক্ষা পদ্ধতির যদি বিষয়টা আমি আলোচনা করি তাহলে আমি বলবো, লক্ষ্য করেন, আমাদের পূর্বের যে পরীক্ষার সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, সেখানে 100 মার্কের পরীক্ষা হতো। এই 100 মার্ক বা 90 মার্ক এরকম পরীক্ষা হতো, ঠিক আছে? 100 মার্কের পরীক্ষা হতো। এই 100 মার্কের পরীক্ষার মধ্যে 75 ছিল এমসিকিউ, অর্থাৎ আপনার লিখিত, আর 25 মার্কটা ছিল ভাইভা ভাইভা বা ভাইভা প্লাস হচ্ছে রেজাল্ট, অনার্স মাস্টার্স, হ্যাঁ, রেজাল্টের ছিল 25 মার্ক। তো ব্যাপার হচ্ছে কি, এই জায়গাতে ভাইভাতে ছিল 15 মার্ক বা এরকম সামথিং কিছু একটা। তো এই জায়গাতে এমসিকিউতে একজন শিক্ষার্থী যতটুকু অর্জন করতে পারতো, এই জায়গাতে এসে তারা বেশ একটা মার্ক তুলে নিত আর কি। বা এই ভাইভাতে এসে সেখানে কিছু স্বজনপ্রীতি বা বেশ কিছু অনেক বিষয় থাকে, এই ব্যাপারগুলো ঘটে। আপনারা দেখেছেন অনেক বিষয় নিয়ে, সেটা আমি বলছি না, সরাসরি বলছি না, আপনারা বুঝে নিন। তো এই সকল নানাবিধ কারণে একজন লিখিত পরীক্ষায় কম মার্ক পেয়েও এই জায়গাতে এসে একটা ভালো মার্ক অর্জন করে নেন। তো যে কারণে দেখা যায় যে এই জায়গাতেও একটু বেশ জটিলতা তৈরি হয়। তো গভর্নমেন্ট চাচ্ছেন বা সরকার চাচ্ছেন যে এই জায়গাতে একটু স্বচ্ছতা আসুক। এই স্বচ্ছতার প্রশ্নে সেখানে এখন এমসিকিউতে চলে এসেছে 90 মার্ক, অর্থাৎ এই লিখিততে 90 মার্ক, মানে এই লিখিততে যে ভালো করবে বা যে এগিয়ে থাকবে, অর্থাৎ চাকরিটা তারই প্রাপ্য হবে, ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করেন, এই জায়গাতে বাংলার যে মান বন্টন বা বাংলাতে যে মার্ক থাকছে সেটি হচ্ছে 25 মার্ক, ইংরেজিতে 25, বাংলা এই বিষয়ে লক্ষ্য করেন 25 মার্ক থাকছে, ব্যাকরণ থাকছে, সাহিত্য থাকছে, আচ্ছা, ব্যাকরণ থাকছে, সাহিত্য থাকছে, বাংলা এখানে 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক, গণিত ও বিজ্ঞানে 20 মার্ক, ঠিক আছে? গণিত এবং বিজ্ঞান
এই দুটাতে 20 মার্ক এবং এই যে বিজ্ঞান যে বিষয়টা আছে এই বিজ্ঞানটা অবশ্যই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। মাধ্যমিকের যে বিজ্ঞান আছে আশা করছি এখান থেকেই এখানে প্রশ্ন আসার আমাদের অনুকূলে থাকবে আর কি। মাধ্যমিকের যে বিজ্ঞান আছে নবম দশম শ্রেণীর এখান থেকে আমরা একটা ভালো মার্ক অর্জন করতে যাই হোক কমন পাবো আশা করছি। আচ্ছা যাই হোক, এবার আসেন এখানে যে পরবর্তী যে ব্যাপারটা বলছি সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী এখানে থাকছে 20 মার্ক। অর্থাৎ লক্ষ্য করবেন 25 25 20 20 অর্থাৎ মোট হচ্ছে 50 মার্ক। এই 50 মার্ক হচ্ছে আপনার সরি এই 90 মার্ক হচ্ছে 90 মার্ক, হ্যাঁ 25 25 50 20 70 20 90 এই 90 মার্ক হচ্ছে আপনার লিখিত পরীক্ষা তথা এমসিকিউ আর ভাইভাতে থাকছে 10, মোট হচ্ছে 100 মার্ক। অর্থাৎ এই 100 মার্কের পরীক্ষা দিয়ে আপনি হতে পারছেন সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক সহকারী শিক্ষক চাকরিটা 13 গ্রেড। সামনে বেতন কাঠামোতে বেশ পরিবর্তন আসছে, সেখানে আশা করছি আমাদের আশানুরূপ কিছুই আমরা দেখতে পাবো। আচ্ছা ওকে, তাহলে এই ছিল আমাদের পরীক্ষা পদ্ধতি আলোচনা। আচ্ছা আরেকটা ব্যাপার বলছি কি, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। যেহেতু সার্কুলারটি হয়ে গেছে আমরা 2 মাসের বেশি এখানে সময় হয়তো পাবো না যদি সবকিছু ঠিকঠাক থাকে। দেশের অবস্থা পরিস্থিতি রাজনৈতিক ব্যাপার স্যাপার সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে 2 মাসের বেশি সময় পাবো না। সুতরাং সময় এখানে অতি সংকীর্ণ। আচ্ছা এরপরে আসেন, হ্যাঁ আমি কি বললাম এতক্ষণ, এক্সাম কি ঢাকাতে হবে মানে আমি কি আলোচনা করলাম এখানে, আমি কি আলোচনা করলাম পরীক্ষার কেন্দ্র আমি কোথায় বলেছি, ঢাকায় বলেছি না। তো আপনার বাড়িতে কি পরীক্ষা হবে, আপনি কি বাসায় বসে পরীক্ষা দিবেন? প্রশ্ন কি আপনার বাসায় দিয়ে যাবে? আচ্ছা ওকে, এরপরে আসেন নিয়োগ পদ্ধতি। নিয়োগ পদ্ধতি, এই নিয়োগ পদ্ধতিটা কিভাবে হয়? নিয়োগ পদ্ধতিটা কিভাবে হয় লক্ষ্য করবেন, গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আলোচনা করছি। দেখেন নিয়োগ পদ্ধতির ব্যাপারটা হচ্ছে কি জানেন, এটা শূন্য পদের বিপরীতে শূন্য পদ। অর্থাৎ গত অর্থ বছরে আপনার জেলা থেকে কতজন প্রাইমারি শিক্ষক অবসর নিয়েছে, অবসরে গেছেন, এই অবসরের ভিত্তিতে এখানে শূন্য পদ কাউন্ট করা হয়। অর্থাৎ লক্ষ্য করেন আপনার যে জেলা আছে এই জেলাতে প্রাইমারি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিক্ষক অবসরে গেছেন, সেই স্কুলে কতটা শূন্য পদ আছে, এরকম মোট স্কুলের শূন্য পদগুলো মানে গণনা করেই আর কি সেখানে শূন্য পদের চাহিদা দেওয়া হয়। এখন দেখেন এই যে আপনার জেলা, আপনার জেলাতে মনে করেন 60টি উপজেলা আছে। এখন এই 60টি উপজেলাতে একই রকম যে শূন্য পদ হবে ব্যাপারটা এরকম না। দেখেন মনে করেন এই উপজেলাতে আছে 50টি, বি উপজেলাতে আছে 60টি, সি উপজেলাতে আছে 30টি, ডি উপজেলাতে আছে 55টি, ই উপজেলাতে আছে 75টি, এফ উপজেলাতে আছে মনে করেন 70টি, জি উপজেলাতে আছে মনে করেন 80টি। ঠিক আছে, 60টি উপজেলা, এই 60টি উপজেলাতে দেখেন এখানে শূন্য পদের দিক থেকে আর কি কাউন্ট করা হয়, বিবেচনা করা হয়, দেখা হয় সেখানে কয়টা পদ আছে, শূন্য পদ আছে, কতজনের চাহিদা আছে সেখানে। তো এখানে দেখেন আপনার এই যে একটা উপজেলায় লক্ষ্য করেন কোথাও 50টা আছে কোথাও 30টা আছে, এটা বাড়তে পারে। এটা আমি একটা মানে আনুমানিক বা আমার একটা মানে মনে করেন ধরেন এই তথ্যটা আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলছি। তো দেখেন লক্ষ্য করেন এই জায়গাতে 50টাও থাকতে পারে, 100টাও থাকতে পারে, 200টাও থাকতে পারে।
ঠিক আছে, এটা উপজেলার উপরে নির্ভর করবে। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন, যেটা সদর উপজেলা, সদর সদর এই সদর উপজেলাতে পদ সংখ্যা অনেক কম থাকে। সদর উপজেলাতে সদর উপজেলাতে পদ সংখ্যা অনেক কম থাকে, এখানে চাকরি পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। আরেকটা মজার ব্যাপার হয়েছে, দেখেন লক্ষ্য করেন, আপনার এই যে এই উপজেলা, এই উপজেলাতে মনে করেন একজন ব্যক্তি, তার নাম আবির। দেখেন আবির, এই আবির এখানে ফার্স্ট হয়েছে, আবির এখানে ফার্স্ট হয়েছে মনে করেন 70 পেয়ে। এখানে মনে করেন বি উপজেলায় একজন ব্যক্তি আছে বকুল, এই বকুল এখানে ফার্স্ট হয়েছে 80 মার্ক পেয়ে। দেখেন এই উপজেলাতে, সি উপজেলাতে আরেকজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে হেনা। ঠিক আছে, এই হেনা এখানে ফার্স্ট হয়েছে মনে করেন 50 পেয়ে। আর এই ডি উপজেলাতে আরেকজন আছে, তার নাম হচ্ছে চাচা, এই চাচা পেয়েছে মনে করেন 90। এখন কথা বুঝেন, এখন বিষয়টা বুঝেন, মানে এই জায়গাতে আপনাকে আমি বলতে চাচ্ছি, দেখেন এই জায়গাতে, এই জায়গাতে চাচা মানে একটা দেখেন আপনি যে উপজেলাতে আছেন, আপনার জেলার সাথে আপনার কম্পিটিশন হবে না, আপনার কম্পিটিশনটা হবে আপনার উপজেলা। মানে আপনার উপজেলায় কতজন শিক্ষার্থী আছে, কতজন পরীক্ষা দিচ্ছে, তাদের কোয়ালিটি কেমন, তারা কতটা মেধাবী, সেটার উপরে আসলে ব্যাপারটা নির্ভর করে, ডিপেন্ড করে। এখন দেখেন লক্ষ্য করেন, লক্ষ্য করেন দেখেন ইফতে জাহান তানিয়া লিখেছেন, স্যার 90 এর মধ্যে কত পেতে হবে? এটা বলা যাবে না, 90 এর মধ্যে কত পেতে হবে। এখন আপনার উপজেলায় কেমন শিক্ষার্থী আছে, তারা কতটা মেধাবী, ঠিক আছে। এখন একজন 100-র মধ্যে, ওই যে বলছি এই জায়গাতে একই কোশ্চেন, মনে করেন একই কোশ্চেন 90, এই 90 এর মধ্যে দেখেন এই উপজেলাতে যিনি হয়েছেন তিনি অনেক বেশি মেধাবী, চাচা অনেক বেশি মেধাবী, তিনি 90 এর 90 পাইছেন। এখন আপনি বলতে পারেন এই মনে হয় পক্সি, না পক্সি পারেন, এই মনে হয় নির্ঘুম রাত কাটিয়েছিল, প্রশ্নপত্র পেয়েছিল, সেই অনুযায়ী সে পরীক্ষা দিয়ে 90 পেয়ে গেছে। কি জানি এটা আবার ইয়েতে যাবেন, ক্রমে যাবেন, দেখবেন যে সব চলে গেছে, শুধু লেখা। আচ্ছা দেখেন আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছি আপনাদেরকে, সে বিষয়টা হচ্ছে এটা উপজেলার উপরে নির্ভর করে। ঠিক আছে, একই প্রশ্নের উত্তরে কেউ 100 পাচ্ছে, কেউ 50 পাচ্ছে, কেউ 70 পাচ্ছে, কেউ 80 পাচ্ছে, 80 পেয়ে ফার্স্ট হচ্ছে। এখন দেখেন এই জায়গাতে যে 50 পেয়ে ফার্স্ট হলো, ফার্স্ট পেয়ে চাকরিটা পাইলো, এই উপজেলার ক্ষেত্রে কিন্তু 50 পেয়ে সে চাকরি পাবে না, পাবে না। এখন আপনি বলতে পারেন যে আমার ওই বন্ধু, ওই উপজেলার বন্ধু, সে 50 পেয়ে চান্স পাইছে, মানে চাকরি পাইছে, আর আমি এত পড়লাম, পরে আমি 90 এর মধ্যে দাগিয়েছি, 100-র মধ্যে, মানে টোটাল 100 মার্কের মধ্যে আমি 80 পেয়েছি, তবু আমার চাকরি হইলো না, বা আমি 70 পেয়েছি তবু আমার চাকরি হলো না। কেন হলো না? কারণ হচ্ছে এইটা, কারণ আপনি ফাইট করছেন আপনার উপজেলার উপরে, উপজেলার যে শিক্ষার্থী আছে তাদের সাথে আপনি ফাইট করছেন, আপনি সামগ্রিক বাংলাদেশের শিক্ষার্থীর সাথে আপনি ফাইট করছেন না, আপনি ফাইট করছেন আপনার উপজেলার যে শিক্ষার্থী আছে তাদের সাথে। সুতরাং এটা রেজাল্টটা হবে উপজেলা ভিত্তিক। ঠিক আছে, এটা উপজেলা ভিত্তিক হবে, অর্থাৎ আপনার এই উপজেলা, এই উপজেলাতে যে যতগুলো শিক্ষার্থী আছে তাদের সাথে আপনার ফাইট হবে, তাদের সেই অনুযায়ী আপনার রেজাল্ট হবে। ঠিক আছে, অন্যভাবে সামগ্রিকভাবে রেজাল্ট হবে না। এখন একজন ব্যক্তি 70 পেয়েও ফার্স্ট হতে পারে, একজন ব্যক্তি মনে করেন 70 পেয়েও ফার্স্ট হতে পারে, একজন 50 পেয়েও ফার্স্ট হতে পারে। হ্যাঁ, কারণ 50 পেয়ে ফার্স্ট হয়েছে মানে ওই এলাকায় যে শিক্ষার্থীগুলো আছে তারা সব গবর গণেশ, এজন্য সে 50 পেয়ে ফার্স্ট হয়ে গেল। আর এই অঞ্চলে যে শিক্ষার্থীগুলো আছে তারা অনেক অনেক মেধাবী, এই জন্য তারা কি হয়েছে, অনেক বেশি মার্কে এই জায়গাতে পাওয়া লাগছে। ব্যাপারটা হচ্ছে এটা। আপনি যদি সদর উপজেলার হন তাহলে আপনি পড়াশোনা বাড়িয়ে দেন, গতি বাড়িয়ে দেন, আপনি যত বেশি পড়বেন আপনার চাকরিটা নিশ্চয়তা তত বেশি। কারণ সদর উপজেলায়, যাদের বাড়ি সদর উপজেলায়, তারা অবশ্যই সেখানে মেধাবীদের সংখ্যা বেশি। ঠিক আছে, সুতরাং এই জায়গাটাই চাকরি পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। আচ্ছা আরেকটা বিষয় লক্ষ্য করেন, এখন কথা হলো আমার মানে
ঠিকানাটা কি? ঠিকানা সমস্যা। লক্ষ্য করেন। ঠিকানা সমস্যা। এখানে ঠিকানা সমস্যাটা কি? ঠিকানা সমস্যাটা কি? ঠিকানা সমস্যাটা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে এরকম, লক্ষ্য করেন। আপনার বাড়ি হইলো বাগেরহাট। বাগেরহাট। ঠিক আছে? আপনি একজন নারী, আপনার বাড়ি হলো বাগেরহাট। অবশ্যই আপনি অনার্স পাস করেছেন। অনার্স যেহেতু আপনি পাস করেছেন, সুতরাং আপনার আ বয়স 18 র অধিক। যেহেতু আপনার 18 র অধিক, যেহেতু আপনি এপ্লাই করার অধিকার পেয়েছেন, যোগ্যতা অর্জন করেছেন, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনার ভোটার কার্ড আছে। আপনি একজন ভোটার। আর আপনার যে ভোটার, সে ভোটার ঠিকানা, মানে আপনার যে ভোটার কার্ড আছে, সে ভোটার কার্ডে একটা ঠিকানা দেওয়া আছে। আপনার স্থানীয় ঠিকানা বা আপনার যেখানে বাসা, স্থানীয় ঠিকানা। কিন্তু আপনার যে স্থানীয় ঠিকানা কোথায় দেওয়া আছে? বাগেরহাট। কিন্তু আপনি এবার বধূ হইলেন কোথাকার? বিবাড়িয়া, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার। ঠিক আছে? ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন আওয়াজ দেবেন একটু। ঠিক আছে? এই বিবাড়িয়ার আপনি হচ্ছেন বধূ। হুম? বিবাড়িয়ার বধূ। এখন কথা হলো আপনার ঠিকানা কোনটা কাউন্ট হবে? ওই বিবাড়িয়ারটা কাউন্ট হবে না বাগেরহাটেরটা কাউন্ট হবে? দেখেন, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভোটার ঠিকানার উপরে। ভোটার ঠিকানা। অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে ঠিকানাটা দেওয়া আছে সেটাই এখানে কাউন্ট হবে। এখন আপনার ঠিকানা যদি এই ব্রাহ্মণবাড়িয়া যদি আগে থেকে দিয়ে রাখেন, তাহলে ব্রাহ্মণবাড়িয়া। যে অঞ্চলটা দেওয়া আছে, যে উপজেলাটা দেওয়া আছে, সেই উপজেলা ভিত্তিক আপনার এই জায়গাতে ফাইট হবে। আর যদি আপনার উপজেলা দেওয়া থাকে, মানে আপনার ঠিকানা দেওয়া থাকে বাগেরহাট, তাহলে বাগেরহাটের যেই উপজেলা দেওয়া আছে সেখানে আপনার ফাইট হবে। ব্যাপারটা হচ্ছে এইটা। কথা বুঝেছেন? আচ্ছা, সব ক্লাস কি বিসিএস ক্যাডার দিয়ে করানো হবে? কিসের ক্লাস ভাই? কিসের ক্লাস? আপনার কোন ক্লাসটা বিসিএস ক্যাডার লাগবে বলেন? বিসিএস ক্যাডাররাই শুধু ভালো পড়াতে পারেন? বিসিএস ক্যাডার ছাড়া যারা আছেন তারা ভালো পড়াইতে পারেন না? হুম? বলেন। বিসিএস ক্যাডার হওয়ার পরে কি সে ভালো পড়ায়? তার আগে সে ভালো পড়াইতে পারে না? শোনেন, বয়স যথেষ্ট হয়েছে, যথেষ্ট বড় হয়েছেন। যেহেতু আ চাকরি পরীক্ষা দেবেন, নিশ্চয়ই আপনি একজন পরিণত মানুষ। ঠিক আছে? আর পরিণত মানুষ অবশ্যই পরিণত মানুষের মতোই কথা বলবেন। ওকে? যাই হোক, এগুলো বাদ দেই। লক্ষ্য করেন। তাহলে যেটা বলছিলাম আপনাদেরকে, নিয়োগ পদ্ধতি নিয়ে কথা বললাম। নিয়োগ পদ্ধতি বা পরীক্ষার আপনি যে নিয়োগটা দেওয়া হবে আপনাকে, সেটা হচ্ছে উপজেলা ভিত্তিক। অর্থাৎ আপনার উপজেলায় যদি এখন আ যতজন, মানে শূন্য পদ যতটি আছে তার ভিত্তিতে রেজাল্ট হবে এবং সেখানে যে শিক্ষার্থীগুলো আছে তাদের ধরনটা কেমন সেই ধরনের উপরে পরীক্ষা হবে। অর্থাৎ আপনার বন্ধু যদি ৫০ পেয়েছে, ৫০ পেয়ে সে ১ম হয়েছে তার উপজেলায়, আর আপনি আপনার উপজেলায় ৬০ পেয়েও চাকরি পাননি। এটা আসলে সমস্যাটা কি? সমস্যাটা, ও ৫০ পেয়ে চাকরি হইলো, আপনার ৬০ পেয়ে হইল না কেন? না, আপনার উপজেলায় যারা আছে তারা অনেক মেধাবী। আপনার থেকে অনেক ভালো করেছে, তাই তাদের চাকরি হয়েছে, আপনার হয়নি। পার্থক্য এতটুকুই। ঠিক আছে? আচ্ছা। যাই হোক, এই না। মঞ্জুর মিয়া ভাই, কিছু মনে করিয়েন না। ঠিক আছে। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। ওকে, এরপরে আসেন। আপনার যোগ্যতা। আপনার যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক। স্নাত আ স্নাতক বা সমমান। ঠিক আছে? সমমান থাকতে হবে। এই সমমানের মধ্যে আপনি যদি ৪ গ্রেডে হয়, ৪ গ্রেড, ৪ গ্রেড, সিজিপিএ ৪ যদি হয়, ৪ এর মধ্যে আপনাকে পাইতে হবে 2.5। আর যদি 5 গ্রেড হয়, সিজিপিএ যদি 5 হয়, তাহলে সেখানে আপনাকে পাইতে হবে 2.8। ঠিক আছে? এই রেজাল্ট আমার মনে হয় না এর নিচে কারো রেজাল্ট আছে।
আর এর নিচে যদি কারো রেজাল্ট থেকে থাকে তাহলে আমি তাকে নিরুৎসাহিত করব না। আমি মনে করি তার পড়াশোনা করা উচিত না। ঠিক আছে? হ্যাঁ? এই 4 এর মধ্যে 4 গ্রেডের মধ্যে কারো রেজাল্ট যদি 2.5 এর নিচে থাকে, আমি মনে করি যে তার পড়াশোনা করা উচিত না। এটাতে কেউ নিরুৎসাহিত হবেন না। কারণ কেন? এত রেজাল্ট খারাপ হবে কেন? হুম? আপনি জিপিএ 5 মানে এসএসসি পরীক্ষা দিলেন। পরীক্ষা দিয়ে আপনি যদি মার্ক করেন 2.5 আপনাকে কি চুমু খাবে? আপনাকে কি বাবা-মা চুমু খাবে? বা আপনাকে কি ওই আ কি করবে? আপনাকে কি বলেন? হুম? অবশ্যই পড়াশোনা করলে পড়াশোনা করার মতোই পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার মতোই করতে হবে। ঠিক আছে? আপনি পড়াশোনা করতে যেয়ে যদি আপনি মানে যেই কাজ করতেছেন সেই কাজ যদি মনোযোগ দিয়ে না করেন, মনোযোগ দিয়ে না করে যদি সেখান থেকে শতভাগ ফল প্রাপ্তির আশা করেন, তাহলে আপনার মতো আহাম্মক ২য় আরেকটা নেই। আসলে আপনি তখন আহাম্মকই হবেন। অর্থাৎ আপনি যেই কাজটা করছেন সেটা মনোযোগ সহকারেই করেন, দায়িত্ব সহকারে করেন। সেখান থেকে অবশ্যই ফল পাবেন। দায়িত্ব সহকারে যদি না করেন, তাহলে সে জায়গাতে ফল আশা করা এটা হচ্ছে বেয়াদবি। ঠিক আছে? স্রষ্টাও তার প্রতি বিরক্ত হয়ে যায়। হুম? আচ্ছা। সরি। 2.25 সরি। 2.25 মিস্টেক। সরি। 2.25 আমার ভুল হয়েছে 2.25 2.25 হবে হচ্ছে যেটা আপনার 4 গ্রেড 4 গ্রেডের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 2.25 আর যেটা 5 গ্রেড সেটা হচ্ছে 2.8 এই রেজাল্টের মধ্যে ঠিক আছে সরি ভাইয়া ধন্যবাদ ভাইয়া কে জানি আহ মিঠু হোসাইন লিখেছেন ভাইয়া ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আচ্ছা আমার একটু মিস্টেক হয়েছে ধন্যবাদ হ্যাঁ 2.25 হবে হুম, খেয়াল করিনি আমি। যাই হোক আর এটা হচ্ছে 2.8 তো ঠিক আছে আমাদের বিষয়টা নিয়ে আজকের ব্যাপারটা নিয়ে এতটুকুই আলোচনা ছিল। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।